ভয়ঙ্কর এক অভিশাপ আছে শঙ্করের উপর। কারো সংস্পর্শে আসলেই তার শরীরে বয়ে যায় বিদ্যুৎ তরঙ্গ, আর তখনই সে তার হুঁশ হারায়। এই অভিশাপ কাটাতেই তাকে খুঁজে বের করতে হবে এক জাদুকরী উজ্জ্বল মাশরুম, যা রয়েছে এক পাহাড়ের চূড়ায়। তবে সেখানে যাওয়ার পথ ছিল খুবই দুর্গম। পদে পদে সেখানে ছিল মৃত্যুর ফাঁদ। সেখানেই তার দেখা হয় এক অচেনা মেয়ের সাথে, আর এর পরই বেরিয়ে আসতে থাকে তার অতীতের কিছু ভয়ঙ্কর রহস্য। কি সেই রহস্য, আর কিভাবেই বা সেই মাশরুম পর্যন্ত পৌঁছাবে? আদৌ কি সেই অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারবে? সেটাই দেখব আজকের গল্পে। মুভির নাম গামি। হঠাৎই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে শঙ্কর নামের একটা ছেলে ঘুম থেকে জেগে ওঠে। তার স্বপ্নে ছিল একটা বাচ্চা আর কারো চিৎকার। শঙ্কর ঘুম থেকে উঠে দেখে তার আশ্রমের লোকেরা তাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে। আশ্রমের এরা তাকে বলছিল, এই শঙ্কর, তোকে আর কত সহ্য করতে হবে? চলে যা তুই আমাদের এই আশ্রম থেকে, চলে যা। শঙ্কর তখন তাদের থেকে কোনো মতে বেঁচে যায়। এরপরই তাকে আশ্রমের গুরু ডাকে আর বলে, সমস্যা হচ্ছে তোমার উপর যে অভিশাপ আছে তা মহাদেবের দেওয়া, আর এই অভিশাপ এখন আমাদের আশ্রমের জন্য অশুভ হয়ে গেছে। তোমার কারণে আমরা গত কয়েক বছর ধরে অনেক কিছুই সহ্য করে আসছি। তুমি মহাগুরু কেদার বাবার শিষ্য ছিলে, তাই আমরা এত কিছু সহ্য করেছি, তোমাকে কিছুই বলিনি। তবে এখন আসলে এইসব আর সহ্য হচ্ছে না। তাই শঙ্কর, তোমাকে বলছি, আমরা যত বছরই এই সাধনা করি না কেন, যতদিন তুমি এখানে থাকবে ততদিন আসলে আমাদের আশ্রমের জন্য ভালো কিছুই হবে না। তাই তোমাকে এখন এখান থেকে যেতে হবে। তখনই সুধামা বলে, কিন্তু সে কোথায় যাবে? আর তার সমস্যার সাথে সে বাঁচবেই বা কিভাবে? আমরা কি তাকে আর একটা সুযোগ দিতে পারি? আমাদের ধর্মও তো তাই বলে। তো এবার শঙ্করকে আর রাবণকে একসাথে লাঠি লড়াই করতে বলা হয়। যদি শঙ্কর জেতে তাহলে সে থাকবে, আর না হয় তাকে চলে যেতেই হবে। সুধামা তখন বলে, তুমি কি তাকে না ছুঁয়ে জিততে পারবে? তো সুধামা তাকে এই কথা জিজ্ঞেস করে, কারণ হচ্ছে শঙ্করের উপর এই অভিশাপই ছিল যে সে কাউকে ছুঁতে পারবে না, আর অন্য কেউ শঙ্করকে ছুঁতে পারবে না। এমন কিছু ঘটলেই শঙ্করের গায়ে একটা অদ্ভুতভাবে ঝটকা লাগবে, আর সে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলবে। এটাই ছিল তার অভিশাপ বা অসুখ। তবে এখন তো শঙ্করের এত কিছু ভাবার সময়ই নেই, তাই সে রাজি ছিল এই লড়াই লড়ার জন্য। এবার খেলা শুরু হয়। তবে শঙ্কর রাবণের লাঠি ভেঙে ফেলে, তাই রাবণ এবার হাত ব্যবহার করবে। যদিও এখানে তারা খেলায় চিটিং করেছে, কারণ শঙ্করকে কোনো মানুষ টাচ করলে তো তার শরীরের এক অদ্ভুত পরিবর্তন হয়ে যায়, আর তাই তারা ইচ্ছে করেই এমন খেলা রেখেছে। তো এরপরও শঙ্কর চেষ্টা করে, কিন্তু একটু স্পর্শ তার শরীরে লেগেই যায়, যার ফলে শঙ্কর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তার তখন এক অদ্ভুত ফ্ল্যাশব্যাক আসছিল, আর সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। শঙ্করের হাত পা মুখের এমন অবস্থা হয় যেন তাকে কোনো ভাইরাস আক্রমণ করেছে। কিন্তু এটাই তো শঙ্করের অভিশাপ, আর এটাই তার জীবনের আসল সমস্যা। কিন্তু এর কারণ সম্পর্কে কেউ জানে না। তো এরপরই দেখা যায় শঙ্করকে আশ্রম থেকে বের করা হয়। সে বাইরে একটা নদীর তীরে গিয়ে বসেছিল। সে অনেক ক্লান্ত। তখনই তাকে সুধামা বলে, আর কতকাল এরকম মানুষের স্পর্শ থেকে পালিয়ে বেড়াবে শঙ্কর? এই যন্ত্রণাকে বছরের পর বছর সহ্য করে আসছো। কোনো কিছু কি মনে আছে? কবে থেকে এই সমস্যা তোমার? যদি তোমার কিছু মনে থাকে তাহলে বলো, কারণ হতে পারে সেটা জানার পরই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। মনে করার চেষ্টা করো তো। শঙ্কর বলে, কবে থেকে আমার এই সমস্যা, আর আমি কোথা থেকে এসেছি আমার তো কিছুই মনে নেই। কতবার কতভাবে মনে করার চেষ্টা করেছি, কিন্তু আমার তো কিচ্ছু মনে পড়েনি। সুধামা বলে, তোমার মনে থাক বা না থাক, আমি তোমাকে বলছি, 15 বছর আগে তোমাকে এই আশ্রমে নিয়ে এসেছিলেন মহাগুরু কেদার বাবা। শেষবারের মতো তাকে প্রিয়াংবাজে দেখা গিয়েছে। আমি ঠিকানা দিয়ে গেলাম, তুমি তার সাথে দেখা করে নিও, কারণ একমাত্র সেই আছে যে তোমাকে আমাদের থেকে অনেক বেশি জানে। তাই যদি তুমি তোমার সমস্যার সমাধান চাও তাহলে আগে তাকে খুঁজে বের করো। হতে পারে তুমি যা চাইছো তা পেয়ে যাবে। এই কথা বলেই সুধামা চলে যায়। তখন শঙ্কর বলে, আমি আমার সমস্যার সমাধান অনেকবার খোঁজার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ হয়েছি। আর এখন আমি ক্লান্ত, আমি আর পারছি না। আমি কি এই অভিশাপকে নিয়ে কবর পর্যন্ত যাব, নাকি সত্যি এটার সমাধান করতে পারবো? তখনই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা একটা সেল দেখি যেখানে অনেকগুলো মানুষকে বন্দি করে রাখা হয়েছে।
তাদের উপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টও করা হয়। তারা যেহেতু গ্রামের ছেলে মেয়ে, তাই খুব সহজেই এদেরকে কিডন্যাপ করে এখানে অবৈধভাবে এই সব করে। তারা নামের একজন ডাক্তার খুব ভয়ঙ্কর রকমের এক্সপেরিমেন্ট করছিল। সেখানে আর একজন লোক আছে যে এইসব মূলত পরিচালনা করছে। এটা এমন এক এক্সপেরিমেন্ট যেখানে নাকি মানুষের ব্রেনকে মনের ইচ্ছা মতো সাজানো যায়, তাকে দিয়ে সেই সব করানো যায় যা তারা চাইবে। তো এখানে তারা কিছু ছবি দেখায় স্ক্রিনে, আর সাবজেক্টকে সেগুলো দেখিয়ে শক দেয়। আবার এমন কিছু এক্সপেরিমেন্ট আছে যেখানে মানুষকে সাপের প্রতি ভয় কমিয়ে দেওয়া হয়, যার পর থেকে মানুষ সাপকে দেখে ভয় পাবে না। এরকম বিভিন্ন রকমের কাজ করে তারা। তো আজ এখান থেকে একটা সাবজেক্ট পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাকে ধরে এনে খুব অদ্ভুত রকমের শাস্তি দেওয়া হয়। মোজো নামের কাউকে পাঠানো হয়, আর তার মাধ্যমেই তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখন কে সে আর কি করে সেটা হয়তো পরেই জানা যাবে, আর এদের এই এক্সপেরিমেন্টের আসল কারণগুলো সামনেই ক্লিয়ার হবে। দৃশ্য পরিবর্তন হয়, আর এবার আমরা আর একটা গ্রাম দেখি যেখানে উমা নামের একটা বাচ্চা মেয়েকে দেখা যায়। উমা আর তার কিছু বন্ধুরা মিলে গাছ থেকে ফল পাড়ছিল, আর সেগুলো ছিল চুরির। তো উমাকে তার বন্ধুরা বলে, উমা উমা তাড়াতাড়ি চল, কারণ সত্যম দাদু আসছে। তো এরপর তারা সবাই মিলে পালায়, কিন্তু সত্যমের কাছে ঠিকই ধরা পড়েই যায়। সত্যম বলে, তোদেরকে আমি কতবার বলেছি আমার গাছ থেকে ফল চুরি করবি না, কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস না। যা, এবার তোদের মারা না আসলে আমি আর ছাড়বই না তোদেরকে। তো এরপর সবার মায়েরা আসে আর মাফ চেয়ে তাদেরকে নিয়ে যায়। তবে সেখানে উমার মা আসে না। তখন সত্যম বলে, কি রে, তোর মা আসছে না কেন? উমা বলে, সে চলে গেছে। সত্যম এটা শুনে একটু অবাক হয় আর জিজ্ঞেস করে, চলে গেছে মানে কি? উমা বলে, বলছি না সে চলে গেছে। সত্যম তখন উঠে বলে, তুই তো দুর্গার মেয়ে তাই না? তোর মা দেবদাসী ছিল, আর এক দেবদাসীর মেয়ের এইসব কাজ মানায় নাকি? জন্ম হতেই সে তোকে ছেড়ে চলে গিয়েছে, তাই তোর তো এরকম হওয়ারই কথা। তো হাত দে আগে। এরপরই সত্যম উমাকে লাঠি দিয়ে বেশ মারে। এদিকে দুর্গার কাছে আজ একজন আসে সেবা নিতে, তবে দুর্গা সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। ডাক্তার জানায় দুর্গা বেশি দিন বাঁচবে না, তাই তাকে এখানে না রেখে হসপিটালে রাখতে পারেন। আমি তো আগেই বলে গিয়েছিলাম। তো এরপরই মন্দিরের পূজারী আর বাকি যারা বড় লোকেরা ছিল তারা সিদ্ধান্ত নেয় যে দুর্গাকে সরিয়ে নতুন কোনো দেবদাসী করা হবে। এদিকে উমাকে একজন বলে, আরে উমা যা, তুই তোর মায়ের সাথে দেখা কর, আর এখন তোর রাগ তার প্রতি কমবে বলেই মনে হয়। যা গিয়ে দেখা করে আয়, এখনই সময় এসেছে। উমা তো খুবই রেগে ছিল, তাই সে রেগে রেগেই তার কাজটা করে। দৃশ্য আবারও আসে শঙ্করের কাছে। তবে আপনারা কিন্তু মনে রাখবেন, আলাদা আলাদাভাবে এখানে 3টা গল্প একসাথে চলছে, তবে একটা আর একটার সাথে কতটা কি কানেক্টেড তা আমরা গল্পের শেষেই জানতে পারবো। যাই হোক, দেখা যায় শঙ্করের ঘুম ভাঙে কেদার বাবার কথা মনে পড়ে। সে বেরিয়ে পড়েছে কেদার বাবার সাথে কথা বলার জন্য। শঙ্কর এসে যখন কেদার বাবা বলে ডাক দেয়, তখনই সেখানে থাকা গুরু বলে, আমি তো ওনার শিষ্য, কারণ উনি 2 বছর আগে মারা গিয়েছেন। আপনি কি কিছু বলতে চান? শঙ্কর তো আবারও নিরাশ হয়ে চলে যাচ্ছিল। তখনই গুরু ডাক দিয়ে বলে, শঙ্কর। শঙ্কর তো অবাক হয়ে যায় যে সে তাকে চেনে। এরপরই গুরু শঙ্করের নামের একটা খাতা বের করে আর তাকে বলে, আমি তোমাকে অনেক খুঁজেছি, কেদার বাবার শেষ ইচ্ছা অনুযায়ী আমি এটা তোমাকে দিচ্ছি। শঙ্কর তখন জিজ্ঞেস করে, কিন্তু আমাকেই কেন? গুরু বলে, কারণ এখানে তোমার সমস্যার সমাধান আছে। প্রতি 36 বছর পর মাত্র একবার এই ভাদ্রা তিথি আসে, আর তখনই হিমালয়ের এক কোণে অলৌকিক শক্তি সম্পূর্ণ এক ধরনের ছত্রাকের জন্ম হয়। তার মধ্যেই আছে মানুষের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করার ক্ষমতা। মানুষের মাথার সমস্যা থেকে শুরু করে সবকিছু এতে ঠিক করার শক্তি আছে। আর এর মধ্যেই সেই শক্তি আছে যা দিয়ে তুমি তোমার সমস্ত সমস্যা, মানে মানুষের স্পর্শের যে সমস্যা, এটা একেবারে দূর করতে পারবে। তুমি একেবারে সঠিক সময়ে এসেছো, কারণ আর মাত্র 15 দিন পরেই সেই দিন আসবে। আর তুমি যদি এই সুযোগ একবার মিস করে ফেলো, তাহলে আরো 36 বছর অপেক্ষা করতে হবে। তখন শঙ্করের আবারও কিছু অদ্ভুত ফ্ল্যাশব্যাক আসে। আজ সে ওই মেডিকেল সেলের ছেলেটাকে দেখে যে তার কাছে কিছু বলছিল। শঙ্কর বলে, আমি এখন একটা ছেলেকে দেখেছি। গুরু বলে, কিন্তু এখানে তো আর কেউ নেই।
শঙ্কর, তোমার কি আরো কিছু সমস্যা আছে? তোমার কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত, সময় কম, হিমালয়ের দিকে এখনই রওনা দিয়ে দাও। শঙ্কর তখন চুপচাপ এখান থেকে চলে যায় আর সেই খাতাটাও নিয়ে যায়। এদিকে আবার সেই সেলের দৃশ্য দেখানো হয় যেখানে একটা ছেলে বাইরে বের হওয়ার জন্য হেল্প চাইছিল। সে বারবার বলছিল এখানে থাকলে নিশ্চিত মারাই যাবে। তারপরই দেখা যায় দুর্গা তার মেয়েকে এত বছর পর দেখে খুব খুশি হয়, কিন্তু দুর্গার মেয়ে উমা তাকে দেখে লুকিয়ে পড়ে। সে চাইছিল না দুর্গার সাথে দেখা করতে, কোনো সম্পর্ক রাখতে। দুর্গা তার মেয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু উমা তার সাথে কথাও বলে না। দুর্গা তো তখন খুবই ইমোশনাল হয়ে যায়। এদিকে শঙ্কর বলছিল, আমার এই সমস্যা কি কোনো অভিশাপের কারণে, নাকি এটা সমাধান করার মতো কিছু? তারপরই শঙ্কর উমা আর দুর্গাকে ফ্ল্যাশব্যাকে দেখে আর ভাবে এটা কি দেখলো সে কেন কিছু মনে করতে পারছে না। তারপর সে গুরুজির কাছে আসে আর তাকে বলে, এই ছত্রাক কি সত্যি আমার সমস্যার সমাধান করে দিবে? গুরু বলে, হ্যাঁ দিবে, এটা সম্ভব। এই যে এই মেয়েকে দেখো, সে ডাক্তার, কিন্তু আমি তাকে যতবারই মানা করে হেল্প করব না ততবারই সে আমার পেছনে পড়ে যায়। 3 বছর ধরে এই আশায় আছে সেও এই ছত্রাকের ঠিকানা জানতে চায়। সে পাহাড়ের রাস্তা জানে, তাই তুমি তাকে সাথে নিতে পারো, ভালোই হবে। তো এই মেয়ের নাম হচ্ছে জাহ্নবী। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর শঙ্কর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। জাহ্নবী তখন শঙ্করের পেছন পেছন আসে আর বলে, গুরুজি আমাকে বলেছেন তুমি ওই চকমক ছত্রাক চাও, তাই তো? গুরুজি আমাকে বলেছেন তোমার সমস্যার ব্যাপারেও, আর আমার বিশ্বাস তোমাকে ওই মাশরুম ঠিক করে দিবে। তোমার কাছে 15 দিন আছে মাত্র, তাই তোমার কি মনে হয় কোনো হেল্প ছাড়া কম সময়ে তুমি সেখানে পৌঁছাতে পারবে? কিন্তু তাও শঙ্কর তার কথা শোনে না, তাই তাকে সেখানে যাওয়ার নকশাটা দিয়ে দেয় জাহ্নবী। শঙ্করও সেটা নিয়ে চলে যায়। তারপর গুরুজির কাছ থেকে একটা মালা নিয়ে নেয় শঙ্কর দিন গোনার জন্য। সেখানে আবারও জাহ্নবী আসে আর বলে, আরে আমি কাল যে মালা দিয়েছি সেটা ভুল, তাই যদি তুমি আমাকে সাথে নিয়ে যেতে তাহলে ভালো হতো। শঙ্কর আবারও তার কথার উত্তরই দেয় না। গুরুজি তখন জাহ্নবীকে বলে, আমি সত্যি তোমার ধৈর্য দেখে অবাক হচ্ছি। জাহ্নবী বলে, আমাদের সাথে যা হয় তার কিছুই আমাদের হাতে থাকে না, কিন্তু সেগুলোকে কিভাবে ফেস করব তা আমাদের হাতে থাকে। আমি শুধু সেটারই চেষ্টা করছি। তো তারপর জাহ্নবী নৌকাতে উঠে পড়ে শঙ্করের সাথে। অন্যদিকে ল্যাবের সেই ছেলেকে আর একজন লোক বলে, যদি তুমি ল্যাবরেটরি থেকে সার্জারি করার জিনিসপত্র আনতে পারো তাহলে তা দিয়ে আমরা মাটি খুঁড়তে পারবো আর এখান থেকেও বাইরে যেতে পারবো। তো ছেলেটা খুব কষ্ট করে ল্যাবরেটরিতে এসে সেগুলো কালেক্ট করে। তবে তখনই সেখানে সার্জারি করার লোক চলে আসে। দেখা যায় একজন ছেলের মাথা কেটে তার মগজ নিয়ে কিছু করছে সে। দৃশ্যটা সত্যি খুবই ভয়ঙ্কর ছিল, যা দেখার পর এই ছেলেটা নিজের সেলে এসে চুপচাপ বসে থাকে। আর যে বলেছে পালাতে হেল্প করবে তাকে অসহায়ের মতো বলে, আমি এখান থেকে সত্যি পালাতে পারবো তো? অন্যদিকে দেখা যায় উমাকে তার মা বলে, তোমার বয়সে থাকতে আমি আমার কাজ নিজেই করেছি, তোমারও উচিত ছোট ছোট কাজ শেখা, কিন্তু তোমার মাসি তো কিছুই শেখায়নি। উমা বলে, আমার সব বন্ধুরা তার মায়ের থেকেই এই সব শিখেছে। দুর্গা তখন বলে, উমা আমি দেখছি আজকাল তুমি খুব ঝগড়া আর তর্ক করা শিখে গেছো। এইভাবে কেউ কথা বলে বড়দের সাথে? উমা বলে, আমি কি করব? এইসব তো আমার মায়ের থেকে শেখার কথা, কিন্তু আমার মা তো আমাকে ছেড়েই চলে গিয়েছিল, তাই এখন ফিরে আসার মানে কি? এই কথা বলেই উমা চলে যায় আর দুর্গা কান্নাই করে ফেলে। তারপরই উমাকে তার দাদি বলে, তোর মা কোনো সাধারণ মা নয়, তোকে সে ইচ্ছে করে ছেড়ে যায়নি। যখন তুই তার পেটে ছিলি তখন সবাই বলেছিল তুই বাঁচবি না, মারা যাবি। তাই তোর মা বলেছিল যদি আমার সন্তান সুস্থ হয়ে জন্ম নেয় তাহলে আমি মানত করছি আমি আজীবন দেবদাসী হয়েই থাকবো। আর তারপরই তুই সুস্থ হয়ে জন্ম নিলি অনেক কষ্টের পর, আর সেই ওয়াদা অনুযায়ী দুর্গা না চাইতেও বাধ্য হয়ে তোকে ছেড়ে দেবদাসী হয়ে যায়। তোর বাবা এসব সহ্য করতে পারেনি, তাই সে হয়ে যায় সন্ন্যাসী, আর তোর ভাই পাগল হয়ে একদিন হারিয়েই যায়। উমা বলে, নানি বাবা কেন চলে গেলেন? এদিকে শঙ্করও পানিতে উমাকেই দেখে, যে বারবার বলছিল কেন চলে গেলে। তখনই সেখানে জাহ্নবী আসে আর বলতে থাকে, এই কেন চলে গেলে? আমি বলেছিলাম না আমাকে না বলে কোথাও যাবে না, কারণ এখানে অনেক সময় জঙ্গলের রাক্ষসের জন্তু আসতে পারে, তাই চলো। তো আজ শঙ্করের একদিন চলে গিয়েছে 15 দিনের থেকে। এদিকে শঙ্কর আর জাহ্নবীকে উপরে যাওয়ার অনুমতি দিচ্ছিল না সেখানের গার্ডরা, কারণ 48 বছর পর এত ভয়ঙ্কর রকমের ঠান্ডা পড়েছে আর উপরে
অনেক বরফও জমছে, তাই তাদের প্রাণ ঝুঁকিতে পড়তে পারে। তো বাইরে এসেই শঙ্করকে এইসব বলার পর শঙ্কর বলে, তারা কে আমাদেরকে আটকানোর? আমরা তো যাবই যাব। এরপরই শঙ্কর না বলেই তার কেটে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে দুর্গা উমাকে খুঁজতে খুঁজতে বাইরে পায়। দুর্গা বলে, কি হয়েছে তোর? কেউ কি কিছু বলেছে তোকে? বল আমাকে। উমা তখন দুর্গাকে জড়িয়ে ধরে বলে, মা, আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? দুর্গা বলে, না মা, কখনোই যাব না, এটা আমার ওয়াদা তোমার কাছে। তো তারপরই দুর্গা উমার মাথায় হাত বুলিয়ে দেয়। আর ফ্ল্যাশব্যাকে অনেকবার শঙ্কর এটাই দেখেছে। এখন এইসব সে কেন দেখেছে সেটাই একটা টুইস্ট, যা হয়তো গল্পের শেষেই রিভিল হবে। তো এদিকে সেলে গর্ত খুঁড়তে শুরু করে ওই ছেলেটা আর ওই লোকটা। দেখা যাক তারাও কতটা কি করতে পারে। অন্যদিকে শঙ্করের আরো একদিন চলে যায়, বাকি থাকলো 13 দিন। তো এর মধ্যেই দেখা যায় শঙ্কর আর জাহ্নবী অনেকটা দূর এসে গেছে। বরফও বাড়ছে ধীরে ধীরে। তাদেরকে এবার আরো 8000 ফুট উপরে উঠতে হবে। অন্যদিকে গ্রামে লড়াই ঝগড়া হওয়াতে মানুষ বলে এইসব দেবদাসী সরানোর জন্য হয়েছে। গ্রামের সুখ শান্তি ফেরত নিতে চাইলে দেবদাসীকে ফিরিয়ে আনো। এদিকে শঙ্কর জাহ্নবী তাদের হাঁটা শুরু করে 8000 ফুট উঁচুতে ওঠার জন্য। জাহ্নবী শঙ্করকে বলে, আমরা কি সেখানে সত্যিই মাশরুম পাবো? শঙ্কর বলে, হ্যাঁ। জাহ্নবী তখন বলে, এত বড় পাহাড়ের কোন কোনায় পাবো আমরা সেটা? শঙ্কর জানায় গুহাতে। জাহ্নবী বলে, সেটা কোথায় আছে? শঙ্কর বলে, এখানেই আছে, তবে সেটা খুঁজতে হলে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ রাতেই সেই মাশরুম জ্বলে ওঠে। এদিকে দুর্গাকে এসে গ্রাম পঞ্চায়েত বলে, একবার দেবদাসী হওয়ার সুযোগ হওয়া মানে দেবীর আশীর্বাদ, বুঝলে? আর 2 বার হলে তো কথাই নেই। তাই তুমি কাল চলে এসো, সাথে উমাকেও নিয়ে আসবে। এতে করে তার দেবদাসী পূজাটাও ধুমধাম করে হয়ে যাবে। এই কথা শুনে দুর্গার মুখের যেন রঙই উড়ে যায়। সে কখনো চায় না তার মেয়ে দেবদাসী হোক। অন্যদিকে জাহ্নবী বলে, ওই মাশরুমের কাছে যাওয়ার কোনো রাস্তা দেখছি না, কারণ সামনেই খাদ, আর ফিরে গিয়েও কোনো রাস্তা খোঁজার মতো সময় নেই। তো তারপরই শঙ্কর সিদ্ধান্ত নেয় লাফ দিয়ে যাবে দড়ির হেল্প নিয়ে। জাহ্নবী তাকে মানা করে, কিন্তু শঙ্কর তার কথা শোনে না। তাই সে একবার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে উমাকে দুর্গা বলে সবকিছু গুছিয়ে নিতে, তারাই গ্রাম ছেড়ে চলে যাবে। উমা জিজ্ঞেস করে, কেন? আমরা কেন যাব? আমি যাব না এই গ্রাম থেকে। দুর্গা তখন রেগে তাকে কিছু কথা বলে, তারপর আবারও কান্না করে আর বলতে থাকে, বোঝার চেষ্টা কর, আমি নিজেও যেতে চাই না, কিন্তু যদি না যাই তাহলে তুইও আমার মতন হয়ে যাবি, আর আমি সেটা কখনোই হতে দিব না। তাই আমাদেরকে এখান থেকে যেতেই হবে। এদিকে শঙ্করকে জাহ্নবী বলে, আমিও তোমার মতন চেষ্টা করে দেখব, কারণ আর কোনোই রাস্তা নেই। তো জাহ্নবী সেটা করতে গিয়ে মরেই যাচ্ছিল, তবে তখনই শঙ্কর রশি ধরে তাকে বাঁচিয়ে নেয়। সে এবার ফিরে যাবে এটারই সিদ্ধান্ত নেয়। তখনই জাহ্নবী তাকে বলে, শঙ্কর, আমি তো লাফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই যাওয়ার কথা আমার। তুমি কেন যাচ্ছ? প্লিজ যেও না এইভাবে। আর তুমি কি ভুলে যাচ্ছ এই সুযোগ মিস করলে তোমাকে আরো 36 বছর অপেক্ষা করতে হবে? আর তুমিই বলো, মানুষকে স্পর্শ না করে জীবন কাটাতে পারবে? শঙ্কর বলে, হ্যাঁ পারবো, কারণ আমি জানি আমার এই সমস্যার সমাধান হবে না। জাহ্নবী বলে, ওই মাশরুম ছাড়া ফিরে যাওয়া আমার জন্য অসম্ভব শঙ্কর। শঙ্কর বলে, আমি আর কিভাবে তোমাকে বোঝাবো? হ্যাঁ, কিন্তু তোমার কেন এই মাশরুম প্রয়োজন? আমার তো এক অদ্ভুত রোগ, তাই দরকার। তাও আমি চলে যাচ্ছি না নিয়ে, কিন্তু তোমার এত কি দরকার সেটা তো বুঝতে পারছি না। নাকি তুমি এইসব দিয়ে টাকা বানাতে চাও? মানুষের তো একটাই রোগ, টাকা। নিশ্চিত এটার জন্যই এইসব করছো? জাহ্নবী তখন রেগে গিয়ে বলে, আমি তোমাকে এতক্ষণ হেল্প করছিলাম না চাইতেও, আর তুমি আমাকে এখন এইসব বলছো? আর মাশরুম আমি চাইলে একাও বের করতে পারবো, তার জন্য আমার তোমার প্রয়োজন নেই। যাও, তোমার যেখানে খুশি সেখানে চলে যাও। একথা বলেই জাহ্নবী একাই চলে যায়। তো আজ রাতে এদিকে গ্রামের লোকেরা এসে দরজা ধাক্কায় উমা এবং দুর্গাকে নিয়ে যাওয়ার জন্য। দুর্গা তো সেখানে মারাই যায়, কিন্তু গুরুমা উমাকে কিছু টাকা দিয়ে বলে, উমা, যেমন তোর মা বলেছেন তেমন কর, দূরে চলে যা, যেখানে কেউ তোকে চিনবে না। এদিকে জাহ্নবী বলে, সে আমার সম্পর্কে জানেই বা কতটুকু, যে এত বড় কমেন্ট করলো। তখনই বরফ ফেটে জাহ্নবী চলে যায় তার ভেতরে।
জাহ্নবী এখন আর বের হয়ে আসার পথ পায় না। ওইদিকে শঙ্কর উমার আওয়াজ পাচ্ছিল, তাই সে ফিরে এসে জাহ্নবীকে পানি থেকে বের করে আনে। জাহ্নবীর পর শঙ্করকে একটা রিসার্চ বই দিয়ে বলে, আমি এই মাশরুম এই জন্য খুঁজছি যার মাধ্যমে মানুষের স্মৃতি মোছা সম্ভব। শঙ্কর বলে, তোমার কেন চাই এরকম কিছু? জাহ্নবী তখন বলে, আমার জন্য না, আমার মতো যারা আছে তাদের জন্য। শঙ্কর, আমার একটা 3 বছরের বাচ্চা আছে, তার সাথে থাকি যতক্ষণ আমার খুব ভালো লাগে, তারপরই পুরাতন সব কথা মনে পড়ে যায়। আমার বিয়েটা টেকেনি, ডিভোর্স হয়ে গিয়েছে, সেই সব কথা টর্চার বারবার মনে পড়ে আমার। তখন আমার মনে হয় আমার তো কোনো জীবনই ছিল না। এই সব স্মৃতি যদি মুছে ফেলা যায় তাহলে কত ভালো হবে, তাই না? আমার মতো কত মানুষ আছে যারা তাদের ট্রমা ভুলতে গিয়েও ভুলতে পারছে না, তাই বেঁচে যাওয়া জীবনটাও তাদের কাছে হয়তো কঠিন হয়ে যাচ্ছে বাঁচা। আমরা ডাক্তার হয়েও তাদের জন্য কিছুই করতে পারি না, তাদের এই কষ্টটাকে শুধু চোখে দেখেই যাই। এই সময়ই আমার কাছে আশার আলো একমাত্র এই মাশরুম। আমরা যদি এখন এই মাশরুমকে পাই তাহলে হয়তো এটা দিয়ে আমি মেডিসিন তৈরি করতে পারবো, যার মাধ্যমে পাস্ট ভুলে ফিউচারে বাঁচতে পারবে সব মানুষ। মানুষের জীবন বদলে যাবে। আমি যা চাই তা আমার এতটা কাছে আছে, তো এখন যদি সেটা না নিয়েই চলে যাই তাহলে লাইফ লং আফসোস ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। তারপরে জাহ্নবী দূরবীন দিয়ে দেখে মাশরুমটা জ্বলে উঠেছে। শঙ্করও সেটা দেখে। জাহ্নবী বলে, আমাদের চোখের সামনে আছে এটা, কিন্তু আমাদের থেকে অনেকটা দূর। তখন শঙ্কর কিছু একটা ভেবে বলে, আমরা সেখানে যাব। তারপরে শঙ্কর ঘুমিয়ে পড়ে আর জাহ্নবী তার গায়ে কিছু একটা দেয় যেন তার ঠান্ডা কম লাগে। এদিকে উমা বসে বসে কান্না করছিল। তখনই তাকে একজন দাদু খাবার দেয় আর বলে, কিছু খেয়ে নাও, কারণ তোমার মা তো উপর থেকে সব দেখছেন, তিনি খুব কষ্ট পাবেন তুমি না খেলে। আর উমা, তোমার জন্মের সময় আমার স্ত্রী তোমার মাকে সাহায্য করেছিল, আজ তোমার কষ্ট দেখে আমি এসেছি। তুমি একদম কান্না করবে না, কাল সকাল হতেই আমি তোমাকে সাবধানের সাথে শহরে পৌঁছে দেব, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি কখনো কাঁদবে না। উমা বলে, হ্যাঁ ঠিক আছে। এদিকে গ্রাম পঞ্চায়েত তার লোকদেরকে মারধর করে উমাকে না ধরতে পারার জন্য, কারণ কাল তার দেবদাসী হওয়ার অনুষ্ঠান আছে। সেখানে যদি সে উপস্থিত না থাকে তাহলে মুখ দেখাবে কিভাবে পঞ্চায়েত। এদিকে দাদু উমাকে সবার থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে দেয়। অন্যদিকে আমরা ল্যাবের সেই ছেলে সাবজেক্টকে দেখি আর লোকটাকেও দেখি। লোকটা বলে, আমি আগে এখানে মেডিকেল রিসার্চের কাজ করতাম, কিন্তু ধীরে ধীরে সব বদলে যায়। ডাক্তার বাক্সি এসে পড়ে আর তার একটাই গোল ছিল মানুষের মাইন্ড কন্ট্রোল করে রাখা। সে ভেবেছিল এইসব করে দুনিয়ার মানুষের ভালো হবে, কিন্তু হতো উল্টো। এই লবটমি অর্থাৎ মানুষের মস্তিষ্কের সেই অপারেশন করার পর সেই মানুষগুলো তো বাঁচার ইচ্ছেই ভুলে যেত, আর অনেকে তো আত্মহনন করে নিত সুযোগ পেলে। আমি এইসব জানার পর যখন দুনিয়ার সামনে আনতে যাই তখনই ধরা পড়ি, আর তারা আমাকে গত 2 বছর ধরে এখানেই বন্দি করে রেখেছে। আমি ডাক্তার বাক্সির করা ভয়ঙ্কর সার্জারির মতো এমন ভয়ানক কিছু জীবনেও দেখিনি। সে মানুষের পর্যায়েই নেই, তাই এবার যেভাবেই হোক এই সত্যি পৃথিবীর সামনে আনতে হবে। তো আমাদের আর 2 দিন লাগবে এই বন্দি দশা থেকে মুক্তি পেতে। তুমি কোথায় যাবে? কিছু মনে আছে তোমার? বাড়ি ঘর বা আপনজন কাউকে? ছেলেটা তখন কিছুই বলে না। তখন লোকটাই বলে তার সাথে যেতে। তারা একই সাথে থাকবে, খোলা আকাশ দেখবে, মুক্ত হয়ে ঘুরে বেড়াবে। এদিকে ডাক্তার বাক্সি রিপোর্ট পায় তারার থেকে, আর সে বলে, যাক, মনে হচ্ছে সে সিটি প্রসিডিউর থেকে কিছুটা সফল হবে। তো এটা কবে হবে? অ্যাসিস্ট্যান্ট বলে, 2 দিন বাদে স্যার। এদিকে শঙ্কর আর জাহ্নবীর চলছে স্ট্রাগল। শঙ্কর একটা রশি বেঁধেছে এপারে আর ওপারে। প্রথমে সেখানে চড়ে জাহ্নবী, তো সে অর্ধেক জায়গা গিয়েই তার জুতা আটকে ফেলে। তাই শঙ্কর সেখানে গিয়ে জুতাটা ছাড়িয়ে দেয়। তবে তখনই দুজন একসাথে থাকাতে রশি ছিঁড়ে 2 জন আর এক দিকে পড়ে যায়, আর সেই রশিটাও দূরে চলে যায়। এবার জাহ্নবী তো খুবই নিরাশ হয়ে যায়, কিন্তু শঙ্কর আশা ছাড়ে না। সে চাকু দিয়ে বরফের মধ্যে সাপোর্ট করে করে রশিটা ধরে নিয়েই আসে, আর সেটার মাধ্যমে শঙ্কর গুহাতে ওঠে। কিন্তু দেখে সেখানে ওই মাশরুম জ্বলছে না। শঙ্কর তখন নিরাশ হয়ে বসে পড়ে আর ভাবে হয়তো সময় চলে গেছে। ওই সময়ই জাহ্নবী বলে, শঙ্কর, হতে পারে আমরা ভুল মাশরুম দেখেছি, অন্য কোথাও হয়তো আসল মাশরুম আছে যা আমরা দেখতে পাচ্ছি না। তখনই জাহ্নবী পড়ে যাচ্ছিল, কিন্তু শঙ্কর তার সকল ভয় দূরে সরিয়ে জাহ্নবীর হাত ধরে ফেলে। জাহ্নবী তো শকড যে শঙ্কর তাকে টাচ করেছে।
কিছুক্ষণ পরই শঙ্করের সেই সমস্যা দেখা দেয় আর সে জাহ্নবীর হাত ছেড়ে দিয়ে নিজেও জাহ্নবীর সাথে নিচে পড়ে যায়। এদিকে বাসে উমা বসেছিল, তখনই তার মাসি তাকে দেখে ধরে নিয়ে আসে গ্রামে। উমাকে বন্দি করে রাখা হয় আর উমা তো খুবই কান্না করতে শুরু করে। একজন লোক বলে, উমা কান্না করছিস কেন? তুই তো বড় হয়ে গেছিস, আর তুই জানিস দেবদাসী হওয়াটা কত পুণ্যের কাজ। এটা তো দেবী মায়ের আশীর্বাদ। তোকে তো স্কুলেও যেতে হবে না, সারাদিন শুধু খেলবি, খাবি আর ঘুরবি। তারপরই তারা অনেক সুন্দর সুন্দর কাপড় দেবে আর গয়নাও দেবে। কত মজা হবে বলতো? উমা বলে, না, আমার এসব কিছুই চাই না। মা বলেছেন এইসব না নিতে আর আমাকে দেবদাসী না হতে। মা কখনো চাইতেন না আমি দেবদাসী হই। আমাকে দয়া করে ছেড়ে দাও। তখনই লোকটা উমাকে অনেক মারধর করে আর চুল ধরে বাইরে আনে। দেখা যায় যেই দাদু তাকে হেল্প করেছিল সেই দাদুকে তারা মেরে ফেলেছে। তাই এবার উমাকে দেবদাসী হতেই হবে আর তাকে কেউ বাঁচাতে আসবে না। শুরু হয় দেবদাসী হওয়ার প্রক্রিয়া। সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উমাকে পাঠিয়ে দেওয়া হয় একটা ঘরে। সেখানে একজন বয়স্ক লোক বসেছিল। উমা তাকে দেখেই রীতিমতো ভয় পেয়ে যায়। তো এই সব যেন শঙ্কর স্বপ্নে দেখেই ঘুম থেকে ওঠে। সে হুঁশে ফিরে দেখে একটা গুহাতে আছে সে, আর তার সামনে বসে আছে একজন সাধু। শঙ্কর বলে, আমার সাথে তো একজন মেয়েও ছিল। সাধু বলে, তোমার সমস্যাই তোমাকে আজ বাঁচিয়েছে। তোমাকে বাঁচাতে আমার শিষ্য যখন তোমাকে স্পর্শ করেছিল তখনই তোমার হৃদয় আবারও চলতে শুরু করে, তোমার নিঃশ্বাস ফিরে আসে। শঙ্কর বলে, আমার সাথে যেই মেয়ে ছিল সে কোথায়? সাধু জানায়, তাকে আমরা বাঁচাতে পারিনি। এদিকে দেখা যায় নিচে পড়ে আছে জাহ্নবী, তবে হঠাৎই তার হাত নড়ে ওঠে, অর্থাৎ সে মারা যায়নি। অন্যদিকে কি যেন হয় উমার। তাই গ্রামের হেড বলে, এরকম মেয়েকে মেরে ফেলা উচিত, না হলে গ্রামে আমার মান সম্মান থাকবে না। সেখানে উমাকে একজন ডাক্তার দেখতে এসেছিল। সেই ডাক্তার রিকোয়েস্ট করে যে উমা তাদের কাজে আসবে। তাই তারা টাকার বিনিময়ে উমাকে না মেরে যেন তার কাছে দিয়ে দেয়। গ্রামের হেড বলে, যাই হোক, আমি যেন এই মেয়েকে আমার গ্রামে আর না দেখি। চুপচাপ একে নিয়ে চলে যাও। তো ডাক্তার পরে তাকে নিয়ে চলে যায় এই গ্রাম থেকে। অন্যদিকে সেই সাবজেক্ট আর অ্যাসিস্ট্যান্ট আজ ফাইনাল কাজ করছিল পালানোর। তবে সেখানে হঠাৎ করেই মাটি ধসে পড়ে আর সব অন্ধকার হয়ে যায়। তবে তাও দেখা যায় সাবজেক্ট মাটি চাপা এড়িয়েও বাইরে বেরিয়ে আসে। শুধু তার মাথাটা বের করে সে, আর দেখে তার সামনে সেই ভয়ঙ্কর মোজো। এর মানে এত কষ্ট করার পরও সে ধরা পড়েই যায়। সে এখান থেকে পালাতে সক্ষম হয়নি, আর সেই অ্যাসিস্ট্যান্ট তো মারাই যায়। তারা বারবার বলছিল তার এই এক্সপেরিমেন্টের জন্য নতুন সাবজেক্ট লাগবে, যেখান থেকে পারে তারা যেন তা জোগাড় করে আনে। তাই এবার এই ছেলেটাকেই সাবজেক্ট করা হয় তারা নতুন এক্সপেরিমেন্টের জন্য। সেখানে কিছু ছবি দেখানো হয়, তবে মেয়েদের ছবি দেখানোর সময়ই তাকে শক দেওয়া হয়। আর এই কাজটা এভাবে একাধারে করা হয় তার সাথে। একটা সময় পরই দেখা যায় ওই মেশিনটাই খারাপ হয়ে যায়। আর এত এত শক খাওয়ার পর তার কি হয় সেটা তো আর দেখার মতো থাকে না। এরপর তারা এসে বাক্সিকে বলে, আমরা কিছু অসম্ভব কাজ করতে যাচ্ছিলাম, তবে সব শেষ। ডাক্তার বাক্সি এতই লোভী আর শয়তান যে সে এখনো নিজের হার মানতে রাজি নয়। তাই সে তারাকে বলে, তারা, আমরা যা চাই তাই পাওয়া সম্ভব, সবকিছু রেডি করো, আমি করব সব। এবার আর কোন ভয়ঙ্কর কাজ করবে ডাক্তার বাক্সি সেই ভালো জানে। অন্যদিকে শঙ্করকে সাধু বলে যে, শঙ্কর, তুমি তোমার জীবন ঝুঁকিতে রেখেও মাশরুম নিতে গিয়েছিলে তাই না? কিন্তু মনে হচ্ছে সমস্যার সমাধান তুমি পাওনি। জীবনে যখন মনে হয় যে বাঁচার কোনো কারণই নেই, তখনই বাঁচার একটা কারণ আমরা পেয়ে যাই। শঙ্কর বলে, আমার সবকিছু হারিয়ে গেছে, আমার কাছে বাঁচার মতো কোনো কারণ নেই, একমাত্র এই ব্যথা ছাড়া। তখন সাধু গরম শিকের ছ্যাঁকা দেয় তাকে আর বলে, এই ব্যথার আসল কারণ চেনার চেষ্টা করো শঙ্কর, তাহলেই তুমি সব বুঝতে পারবে কেন তোমার এরকম রোগ বা সমস্যা হয়। একটু নিজের উপর জোর দিয়ে বোঝার চেষ্টা করো, কি এমন আছে বা ছিল তোমার জীবনে যার সাথে তুমি তোমার এই পেন অনুভব করতে পারছো। আর আমাদের সাথে যা হয় তা আমাদের কন্ট্রোলে থাকে না। তো এরকম একটা কথা জাহ্নবীও বলেছিল, যা শঙ্করকে জাহ্নবীর কথা মনে করায়। তারপরই সাধুর কথা মনে করার চেষ্টা করে শঙ্কর, আর সে এবার তার স্বপ্নে দুর্গাকে দেখে, উমাকে দেখে, আর সেই ছেলেটাকেও দেখে যারা তার কাছে হেল্প চাইছিল। শঙ্কর তখন জেগে উঠে অস্থির হয়ে যায় আর বলতে থাকে, একটা মেয়ে আর একটা ছেলে আমার কাছে সাহায্য চাইছিল,
সাধু তারপর কিছুক্ষণ ভাবার পর বলে, শঙ্কর, এই যে জীবন তুমি কাটাচ্ছ তা তাদেরই জীবন। কে সেই মানুষগুলো? তোমার কি সত্যি কিছুই মনে নেই? শঙ্কর বলে, না, আমার কিছুই মনে নেই। সাধু বলে, কর্ম। হ্যাঁ, কর্মের কারণেই তুমি তাদের কাছে ঋণী, আর তাদের এই কষ্ট তুমি ভোগ করছো। তাদের কষ্ট শেষ হতেই তোমার ঋণও শেষ হয়ে যাবে, আর একই সাথে তোমার সব সমস্যারও সমাধান হবে। তাই নিজের কষ্টের ঋণ শেষ করে নিজের সমস্যা থেকেও মুক্ত হয়ে যেও তুমি। তারপরই বাইরে এসে কিছুক্ষণ ভাবে শঙ্কর, আর পরে সে সিদ্ধান্ত নেয় তাদেরকে সে বাঁচাবে। সাধু বলে, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। তুমি যদি তাদের বাঁচাতে পারো তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে নিজে থেকেই। কিন্তু তারা কে? কোথায় খুঁজে পাবে তাদের? আর কিভাবেই বা খুঁজবে? শঙ্কর বলে, আমি জানি না, তবে আমার নিজের সমস্যার তো সমাধান হচ্ছেই না, তাই আমি অন্তত তাদের সমস্যা সমাধানের তো চেষ্টা করতে পারি। তখনই সাধু তাকে কিছু একটা দেয়, যার মাধ্যমে শঙ্করের হেল্প হবে। শঙ্করও বেরিয়ে পড়ে এক ঈগল পাখিকে ফলো করে। অন্যদিকে দেখা যায় যে ডাক্তার উমাকে টাকা দিয়ে এনেছে সেও তাকে এই এক্সপেরিমেন্টের ল্যাবে পাঠিয়ে দিয়েছে। উমা তো একেবারে বেহুশ হয়েছিল, তাই তাকে হুঁশে আনার চেষ্টা করে ডাক্তাররা। আর সেই ছেলেটা এবার পালানোর জন্য একটি পানির কন্টেইনারে ঢুকে পড়ে। তবে সে জানতো না যে এই পানিকে একেবারে ফ্রিজ করা হবে, তাই সেখানে সে থাকায় পানির সাথে সাথে ছেলেটাও ফ্রিজ হয়ে যায়। এবার সে মারা গেল কিনা তা তো আমরা পরেই দেখতে পারবো। অন্যদিকে শঙ্কর যখন আসছিল তখন সে একটু থেমে এদিক ওদিক তাকায়, আর দেখে তাকে হঠাৎ করেই একটা সিংহ হামলা করেছে। তবে শঙ্কর তাড়াতাড়ি করে একটা গুহার মতো জায়গায় চলে যায়, তাই সিংহ তার কোনো ক্ষতিই করতে পারে না। অন্যদিকে উমার হুঁশ ফিরিয়ে আনার অনেক চেষ্টা চলছে, আর সেই ছেলেটা বরফের ভেতরে জমে আছে, আর এই পাশে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছিল মৃত অ্যাসিস্ট্যান্টের লাশ। ছেলেটার ভাগ্য ভালো ছিল, তাই সেখান থেকে আগুনের তাপ এসে তার বরফ গলে যায়, আর ছেলেটা তখন নিঃশ্বাস নিতে শুরু করে। অন্যদিকে দেখা যায় শঙ্কর গুহা থেকে বের হতে পারছিল না, কারণ বাইরেই ওই সিংহ তার জন্য অপেক্ষা করছে। তখনই শঙ্কর একটা সাইডে বরফ সরিয়ে আসার চেষ্টা করে। এদিকে ওই ছেলেটাও চেষ্টা করে। সে ওই কন্টেইনার থেকে বাইরে আসার জন্য ঢাকনা খোলার চেষ্টা করতে থাকে। এদিকে শঙ্কর তো ক্লান্ত হয়ে যায়, কিন্তু যখন উমা আর ওই ছেলের কথা মনে পড়ে তার, তখন সে আবারও কাজ শুরু করে। এরকম ওই ছেলেটাও করে। এদিকে উমার অবস্থা খারাপ, তার হুঁশই আসছিল না, তাই এবার তারা হার মেনে নেয় আর বলে, আমরা পারবো না, এখন এই কাজ একমাত্র বাক্সিই করতে পারবে, তাই প্লিজ বাক্সিকে ডেকে আনো। ওইদিকে ছেলেটা কন্টেইনারের ঢাকনা খুলতে সক্ষম হয়, আর এদিকে ডাক্তার বাক্সি এসে তারাকে বলে, এখন আবার কি হয়েছে তারার? সে বলে, তুমি জানো তো আমি ল্যাবরেটরির কাজ করছিলাম। তখনই ডাক্তার বাক্সি তাকিয়ে শকড হয়ে থাকে। অন্যদিকে ওই ছেলেটাও বেরিয়ে আসে আর একাধারে দৌড়ে আসতে থাকে। তাকে যে করেই হোক বাঁচতে হবে এদের থেকে। তবে তাকে সিকিউরিটির কুকুরগুলো তাড়া করছিল। জীবনের শেষ আশাটা রেখেই ছেলেটা বরফের মধ্যে পড়ে থাকে। তাকে যখন কুকুর আক্রমণ করতেই যাবে তখনই দেখা যায় সাধুর দেওয়া সেই লাঠি দিয়ে তাদেরকে ভাগিয়ে দেয় একজন, আর ছেলেটাকে নিয়ে গিয়ে সেবা শুরু করা হয়, কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে উমার হুঁশ ফেরানোর জন্য ডাক্তার বাক্সি আসে, আর তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার পরই তার হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরতেই উমার ছবি তোলা হয় আর তার পিঠে ট্যাটু করে দেওয়া হয়। এরপরই তার উপর শুরু হয় এক্সপেরিমেন্ট। তার চুল কেটে ছেলেদের মতো করা হয়। এবার এদিকে শঙ্কর বারবার মনে করার চেষ্টা করছিল যে তারা কারা, সে কেন মনে করতে পারছে না। আর এখানেই আমরা কিছু বিষয়ের টুইস্ট রিভিল হতে দেখি, আর কিছু জট পাকানো বিষয়েও জানতে পারি। গল্পটা পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে ঘুরছিল এতক্ষণ। প্রশ্ন হচ্ছে পাস্ট কোনটা? তো আমরা যে উমা নামের মেয়েকে দেখছি সে হচ্ছে পাস্ট। এবার প্রশ্ন আসতে পারে কার পাস্ট? তো উমা আসলে কোনো মেয়ে ছিল না। সেদিন রাতে যখন সে দেবদাসী হয়ে একজন লোকের কাছে যায় তখনই সেই লোক পালিয়ে যায়। আর ডাক্তার দেখে আসার পর গ্রামের হেডকে বলে, বাবা আমি একজন ডাক্তার আর আমি এই বিষয়ে ভালো করে জানি। অনেক সময় এরকম রেয়ার কেস হয়। কিছু বাচ্চা আছে যারা জেনেটিক কমপ্লেক্স নিয়েই জন্ম নেয়, তবে সময়ের সাথে সাথে সে মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়। যেহেতু এটা গ্রাম তাই তারা উমাকে মেয়ের মতোই বড় করেছে। তারা জানতো না যে উমা ছেলে হয়ে গেছে। এই ডিসঅর্ডারকে বলে কনজেনিটাল অ্যাডার্নাল হাইপারপ্লেসিয়া। আর এই জেনেটিক ডিসঅর্ডার নিয়ে যারা জন্ম নেয় তারা পরে গিয়ে ছেলে অথবা মেয়ে হয়ে যায়।
তবে তার আগে বলা যায় না সে ছেলে নাকি মেয়ে। আর এখন উমাও ধীরে ধীরে ছেলে হয়ে যাচ্ছে। তো ডাক্তার যে উমাকে নিয়ে যাচ্ছিল সে রবিকে বলে, আমাদের এই এক্সপেরিমেন্টে এরকম মেয়েই কাজে আসবে, কারণ সে ছেলে হয়ে যাচ্ছে। এখন আমরা যদি তার ভেতরের ছেলেকে শেষ করে তাকে আবারও মেয়ে করতে সক্ষম হয়ে যাই, তাহলে তো আমরা সাকসেসফুল। আর এভাবেই তারা শক দিয়ে দিয়ে মাইন্ড নিয়ে খেলতো। আর তারা যে ছবি দেখাতো সেখানে একমাত্র মেয়েদের ছবি আসলেই তাকে শক দেওয়া হতো, যাতে করে তার মাথায় এটা চলে যায় আর সে মেয়ে হয়ে যায়। তবে এবার প্রশ্ন, উমা তো মাত্রই আসলো, তার কবে এক্সপেরিমেন্ট হলো? তো এর উত্তর হচ্ছে এই উমাই হলো সেই ছেলেটা যাকে আমরা এত সময় ধরে দেখে এসেছি পালানোর চেষ্টা করতে। উমা হচ্ছে এই ছেলেরই পাস্ট। তবে টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়, আরো বড় সড়ো কিছু বাকি আছে যা কিছুক্ষণ পরই আমরা জানতে পারবো। তো তারা ডাক্তার বাক্সিকে বলে, আমরা এবার তার সাথে কি করব? ডাক্তার বাক্সি বলে, আমরা তো তাকে থেরাপি দিয়ে ছেলে থেকে মেয়ে করতে চেয়েছিলাম। তারা বলে, কিন্তু এখানে সব উল্টো হয়ে গিয়েছে আর ভয়ঙ্কর ভাবে হয়েছে। এবার থেকে যদি সে কখনো কাউকে টাচ করে বা তাকে কেউ টাচ করে, তাহলে সে তার বডিতে ইলেকট্রিক শক ফিল করবে আর তার বডি কখনো কোনো মানুষের ছোঁয়া সহ্য করতে পারবে না। এখন থেকে সারা জীবন তাকে এভাবেই বাঁচতে হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন তারা কার কথা বলছে। হ্যাঁ, তারা শঙ্করের কথাই বলছে। শঙ্করই সেই উমা আর সেই ছেলেটা। শঙ্কর সেই কারণেই গত 15 বছর ধরে এই রোগে আক্রান্ত ছিল। এটা কোনো অভিশাপের কারণে নয়, বরং একটা নোংরা এক্সপেরিমেন্টের কারণেই তার সাথে এই সব হচ্ছিল। আজ শঙ্করের এই সব কিছু মনে পড়ে যায়। সেই ছোট্ট উমা থেকে শুরু করে বড় শঙ্কর পর্যন্ত তার সব মনে পড়ে যায়। তার সেই সমস্ত পেইন মনে পড়ে যায় যা সে বছরের পর বছর ধরে সহ্য করে আসছে। তার কাছে এখন বাঁচার জন্য আর কিছুই থাকলো না। এখন সে মরে যাওয়ার জন্য চেষ্টা করে। আর তখনই দেখা যায় বরফের মধ্যে রক্ত পড়ে আছে। এই সময় স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় আর আমরা দেখি উমাকে দুর্গা বলছে, উমা, আমি হয়তো তোমার সাথে আজীবন থাকতে পারবো না, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, আমাদের সাথে যা হয় তার নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা সেই পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করব তা আমাদের হাতেই থাকে। তাই কখনো হেরে যাবে না আর সবসময় নতুন করে শুরু করবে। তো এই কথা মনে পড়তেই শঙ্করের হুঁশ ফিরে আসে। সে চোখ খুলতেই দেখে আসল মাশরুম তো জ্বলছে। তাই শঙ্কর উঠে এবার নতুন করে শুরু করার চেষ্টা করে তার মায়ের জন্য, কারণ এই পরিস্থিতি তার হাতে। তাই এবার শঙ্কর দেখবে সে কতটা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। শঙ্কর তখন দৌড়ে যায়, সাথে ওই সিংহও আসে। শঙ্কর সেখান থেকে পড়েই যাচ্ছিল, তবে সে সিংহর হাত থেকে বাঁচতে একটা হাতিয়ার দিয়ে সেই মাশরুমকে ছিঁড়ে ফেলে আর সেটা নিয়েই সে পাহাড় থেকে পড়ে যায়। পরদিন ওঠে এক নতুন সূর্য। দেখা যায় সেই আলো দেখার জন্য আজও বেঁচে আছে শঙ্কর। শঙ্কর তখন তার চোখ ধীরে ধীরে খোলে আর সকালের আলো দেখতে পায়। তো সে যখন উপরে ওঠে তখন দেখে সেখানে বসে আছে জাহ্নবী। শঙ্কর তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তার কাছে গিয়ে বসে। সেই সময় শঙ্কর জাহ্নবীর গালে ভয়ে ভয়ে তার হাত রাখে আর তখন সে দেখে যে এখন আর তার বডিতে সেই অদ্ভুত শক ফিল হচ্ছে না। শঙ্কর তো মারাত্মক খুশি হয়ে যায় আর সে জাহ্নবীর হাত দিয়েও তার গালে টাচ করে, কিন্তু না, এবারও তো কোনো শক সে ফিল করে না। তার মানে শঙ্কর ওই মাশরুম খেয়ে নিয়েছিল আর সে কারণেই হয়তো অলৌকিকভাবে সেই সব সমস্যার থেকে মুক্তি পেয়ে গেছে। এতগুলো বছর পর আজ শঙ্কর বা উমা মুক্ত হয়। শঙ্কর আজ এক তৃপ্তির হাসি হাসে আর জাহ্নবীর কোলে মাথা রাখে। শঙ্করের মাথায় জাহ্নবী হাত বুলিয়ে দেয়, ঠিক যেভাবে দুর্গা ছোটবেলায় তার মাথায় হাত বুলিয়ে দিত সেইভাবেই। শঙ্কর তখন জাহ্নবীর মধ্যে নিজের মায়ের উপস্থিতি টের পায় আর তার কোলে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নেয়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। গল্পটা একটু পেঁচানো ছিল, তবে আমি শেষে এই সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারাও বুঝতে পারবেন। তো এই তো ছিল আজকের গল্প। আজকে শঙ্করের এই জীবনের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।